আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্লাসের বিষয়টা হচ্ছে ফটোশপ নিয়ে আমরা কিছু কালার কারেকশন এবং ফটোতে বিভিন্ন স্পট রিমুভের বিষয়গুলো দেখব, যেটা আর কি বেশিরভাগ সময় দেখা যায় কোথায় পিম্পল টাইপের প্রবলেম যেগুলো আছে এগুলো একদম শর্টকাটে সলিউশন করা যায়, যেটা আপনাদের এডিটিং এর জন্য অনেক ভালো আউটপুট দিতে পারে। চলুন আজকে তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখেন আমরা এই ইমেজটা নিয়ে রাখছি, এখানে দেখেন অনেকগুলো পিম্পলস আছে, দেখেন ছোট ছোট দাগ আছে। এই দাগগুলো কিন্তু আসলে দেখতে কেমন যেন লাগে। এই স্ক্রিনটা তো অন স্যার হয়নি স্ক্রিন আপনার। শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা সরি, স্ক্রিন শেয়ার দেয়নি। ও ইয়া, ভিডিও অন করছি, দুইটা সেম ক্যাটাগরিতে তো। আচ্ছা এবার এবার দেখতে পাচ্ছেন? হুম হুম। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা ফটোশপে চলে আসছি। দেখেন এই টাইপের যে স্কিন গুলো আছে এগুলোর প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। যে যদিও আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ক্লাসটা নিতে, আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা আসলে ওখানে সম্ভবত ইয়েতে 9টা দেওয়া ছিল তাই না? আপনারা বেশিরভাগই মনে হয় 9টা দেখে জয়েন করছেন, জয়েন করার জন্য ওয়েট করতেছিলেন। মূলত ক্লাসটা হবে 10টা থেকে, নেক্সট ক্লাস যেগুলো আসবে সবগুলোই 10টায়। আর আমরা ওখানে ইমেজটাও এডিট করে 10টাতে করে দিব, কারণ অনেকেই 9টার ভিতরে ক্লিয়ার হতে পারে না, কারণ এখন তারাবির সময় আছে, একটু ঝামেলা হয়, ঠিক না? অনেকে তারাবি শেষ করে এসে একটু সময় নিতে চায়, একটু রেস্ট নিতে চায়। এই জন্য আর কি আমরা ভাবতেছিলাম যে 10টা থেকে করলে মনে হয় ভালো হয়। 10টা জি থেকে ঠিক আছে, জি 9টার ওই যে জি, তারাবি 9টা। শেষ হয় 9টা 20-এ তারাবি। হুম। আচ্ছা তাহলে পরে নেক্সট ক্লাস 10টা থেকেই হবে, আপনারা একটু কষ্ট করে সবাই 10টাতে জয়েন করে নেবেন। 9টাতে আর কোনো ক্লাস হবে না, এটা সবাই একটু মনে মনে রাখবেন। ওই দেখবেন যে গুগল মিটের যে অপশনটা আছে না, এই দেখেন গুগল ক্যালেন্ডারে যদি যান তাহলে অটোমেটিক আপনার এখানে শো করবে, এখান থেকে গুগল ক্যালেন্ডার যেটা আছে, ক্যালেন্ডার বলতেছি সরি, মিটে যদি যান অটোমেটিক আপনাদের সবার যারা যারা লিংকে জয়েন করছিলেন সবার এরকম ভাবে শো করতে থাকবে, দেখতে পাচ্ছেন? সেম ওয়েতে আপনাদের শো করতে থাকবে। এখানে ক্লিক করা মাত্র আপনি ওই লিঙ্কটাতে জয়েন করলেই হবে, কাউকে আর ইয়েতে লিঙ্ক দিতে হবে না। এই দেখেন আমার এখানে শিডিউল করা আছে, অলরেডি শিডিউল করা আছে যে নেক্সট ক্লাসগুলো কবে হবে সেগুলো সব শিডিউল করা আছে, ঠিক আছে? আচ্ছা এবার চলেন ফটোশপে চলে যাই। দেখেন ফটোশপে এখানে যে ইমেজটা আছে এখানে অনেকগুলো স্পট আছে। এখন এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুলস যেটা আছে এটাতে যদি সিলেক্ট করি আর আমরা এখানে যদি ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করলে এখান থেকে স্পটটা রিমুভ হয়ে যাবে। দেখেন জাস্ট একটা ক্লিকে স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটু ঘাটতি থাকতেছে দেখেন। তো আমরা এইভাবে চাইলে পরে রিমুভ করতে পারি, যেহেতু এই ইমেজটার পিক্সেলটা খুবই দুর্বল, খুবই লো কোয়ালিটির ইমেজ নেওয়া হয়েছে, এই কারণে প্রবলেমটা হচ্ছে। না হলে পরে এটাতে জাস্ট একটা ক্লিক করলেই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। দেখেন যে জাস্ট সিঙ্গেল ক্লিকে প্রবলেম সলভ হয়ে যায়। দেখেন আমাদের ইমেজটার রেজুলেশন এতটাই কম নেওয়া হয়েছে যে এখান থেকে আমরা যখন করতেছি তখনই দেখা যাচ্ছে কি পিক্সেল দেখা যাচ্ছে। তো আমরা একটু হাই কোয়ালিটির একটা ইমেজ নেওয়ার ট্রাই করব। তো আজকের ক্লাসে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইমেজগুলো কোথায় থেকে নিয়ে কাজ করতে পারি, কারণ ইতিপূর্বে আমরা কাজ দেখাইছি কিন্তু ইমেজগুলো কোথায় থেকে নিতে হয় এটা সম্পর্কে আমরা আলোচনা করিনি, ঠিক না? কারণ অনেকেই প্র্যাকটিস করতে পারতেছেন না, এই প্রবলেমটা ফেস করতেছেন না আপনারা? আচ্ছা এইটার জন্য আমরা একটা সলিউশন দিয়ে দিচ্ছি আপনাদের। এখানে গিয়ে জাস্ট পিক্সেলস লিখে সার্চ করবেন, পিক্সেলস। তো আমরা এখান থেকে pixels.com যেটা আছে এটাতে যেতে পারি। যাওয়ার পরে এখানে গিয়ে আমাদের যে ক্যাটাগরির ইমেজ দরকার সেই ক্যাটাগরি লিখে সার্চ করলে আমরা এটা পেয়ে যাব। আর এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি, যার যার দরকার হয় যে ধরনের ইমেজ দরকার হয় সেগুলো নিতে পারেন। আমরা এখানে লিখে সার্চ দিলাম, দেখেন অনেকের অনেক রকম স্পট যুক্ত ফেস দেখা যাচ্ছে। তো এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করতে পারি? তো এইটার মাধ্যমে আপনারা চাইলে পরে ওয়াটারমার্কও রিমুভ করতে পারবেন সেম ওয়েতে। যেটা দিয়ে আমরা কাজ করতেছি এটা যদি আপনারা আরেকটু ডিপলি কাজ করেন তাহলে পরে আপনারা ওয়াটারমার্কগুলো রিমুভ করতে পারেন।
তো দেখেন এখানে অনেকগুলো আছে, আমরা এই ইমেজটা নিই। এই ইমেজটা নিয়ে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। এই যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, আমরা এখান থেকে ধরে ফটোশপে নিয়ে ছেড়ে দিলাম, দেওয়া মাত্র আমাদের এটা ফটোশপে চলে আসছে। দেখেন দুইটা ইমেজের ভিতর পার্থক্যটা দেখাই, দেখেন এতটা জুম করার পরেও কিন্তু এটা ফেটে যাচ্ছে না। দেখেন আমরা কিন্তু অনেক হাইলি জুম করছি, তারপরে ইমেজটা ফাটেনি, কিন্তু জাস্ট সরি, এখানে আমি আরেকটু জিনিস ক্লিয়ার করে দিলে ভালো হতো। 132% জুম করা হয়েছে, তারপরে এটা ফাটেনি, কিন্তু এখানে দেখেন জুম করলে পরে ফেটে যাচ্ছে। যতটাই জুম করতেছি, এটার মেইন যদি 100% দেখি, 100%টা অনেক কম আসবে, মূলত এর সাইজটা অনেক কম, 100% দিলে এত বড় দেখা যাবে। তো আর এইটাতে যদি আমরা 100% দেখি, দেখেন এটার 100%টা এরকম দেখাচ্ছে। তার মানে দুইটা ইমেজের ভিতরে অনেক পার্থক্য আছে, এটা আমরা বুঝতে পারলাম। তো আমরা এখন যদি এখানে স্পট গুলো রিমুভ করি, দেখেন আমাদের পিক্সেলস এর কারণে আমরা এখান থেকে স্পট গুলো রিমুভ করলে পরে পিক্সেল গুলো ক্লিয়ার হচ্ছে না, অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয় সামান্য কাজের জন্য। আর যখনই আপনি এরকম লো রেজুলেশনের ইমেজ নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। জাস্ট এখান থেকে যদি দেখি, আমরা এখানে দেখেন জুম করা মাত্র পিক্সেলস গুলো বের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি যাই, আমরা একটু হাই কোয়ালিটির ইমেজ নিয়ে কাজ করি, দেখেন যতটাই জুম করি, অনেক জুম করার পরে গিয়ে ইয়েটা দেখা যাচ্ছে আর কি। তো আমরা এই স্পট গুলো কিভাবে রিমুভ করতে পারি, এখান থেকে জাস্ট স্পট হিলিং ব্রাশ টুলস নিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে এভাবে টান দিয়ে আমরা এটাকে রিকভার করতে পারি। তো আমাদের যদি মনে হয় যে আমরা সিঙ্গেল ক্লিকে কিভাবে রিকভারি করব, আমাদের যদি মনে হয় যে আমরা এটা সিঙ্গেল ক্লিকে কিভাবে রিমুভ করব, তো জাস্ট এটাকে একটু বড় করব আর একটা ক্লিক করে দিব, দেখেন এটা অনেকটা রিমুভ হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে গিয়ে আবার এখানে একটু টান দিলাম, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। তো এখন যদি কোথাও লেখা থাকে, যদি কোনো লেখা আপনার আছে, সেই লেখাটাকে আপনি রিমুভ করতে চান, সেটাও রিমুভ করতে পারেন। অথবা যদি কোথাও কোথাও কাজ করতে গিয়ে ভুলে যদি একটা স্পট পড়ে যায়, তাহলে এইটাতে স্পট হিলিং ব্রাশ টুলস না নিয়ে আপনি হঠাৎ ভুলে ব্রাশ টুলস নিয়ে নিছেন, নেওয়ার পরে আপনি এভাবে টান দিয়ে ফেলছেন, এই দেখেন একটা সাদা কালারের স্পট পড়ছে। তো এই স্পটটাকে রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলস দিয়ে আপনি এইভাবে আবার রিমুভ করে নিতে পারেন। দেখেন একদম স্মুথলি রিমুভ হয়ে গেছে। তো যে স্পট গুলো আছে, এগুলো রিমুভ করার জন্য আমরা এটা কাজ করতে পারি। এখন স্পট তো রিমুভ করলাম, দেখি এখন কথা হচ্ছে যারা স্পট রিমুভ নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে। স্পট বলতে যে দাগগুলো মানুষের ফেসে টেম্পোরারি হিসেবে আছে, পার্মানেন্ট না, সেই দাগগুলো আমরা রিমুভ করতে পারি। আর যেগুলো টেম্পোরারি না, সেগুলো রিমুভ করা যাবে না। ধরেন একজন ব্যক্তির গালে একটা তিল আছে, ধরেন উদাহরণস্বরূপ ওনার গালে একটা তিল আছে, এখানে ছোট্ট একটা তিল আছে, আমরা একটু ব্ল্যাক কালারটা নিয়ে নিই, এরকম ছোট্ট একটা তিল আছে ওনার গালে। তো এইটা হচ্ছে ওনার স্থায়ী একটা দাগ। আপনি যদি এটা রিমুভ করে ফেলেন, এটাকে আপনার শনাক্তকারী চিহ্ন হিসেবেও ধরা হয়। আমরা যারা আগে থেকে কাজ করি, তারা এই বিষয়টা শুনে আসছি যে শনাক্তকারী চিহ্ন হিসেবে ধরা হয় তিলকে। এবং আপনারা অনেকেই জানতে পারেন এই বিষয়টা যে তিলগুলোকে শনাক্তকারী চিহ্ন হিসেবে ধরা হয়। কিন্তু যদি কপালে একটা টিপ থাকে, কপালে যদি একটা টিপ থাকে, সেটা কিন্তু শনাক্তকারী চিহ্ন হিসেবে ধরা হয় না। আবার যদি একজন ব্যক্তির নাকের উপরে হালকা একটু দাগ থাকে, এইভাবে হালকা একটু কাটার দাগ থাকে, সেটাও কিন্তু শনাক্তকারী চিহ্ন হিসেবে ধরা হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যখনই স্পট রিমুভ করতে যাবেন, এগুলো বিষয় মাথায় রেখে তারপর আপনাকে স্পট রিমুভ করতে হবে। অথবা ইমেজ রিটাচিং এর কাজ করতে গেলেও সেম বিষয়টা মাথায় রাখতে হবে। ধরেন একজনের কপালের চুলের এখান থেকে হালকা একটু কাটা, এখানে হালকা একটু কাটা আছে, তো যখনই আপনি এই রিমুভের কাজ করতে যাবেন, স্পট রিমুভের কাজ করতে যাবেন, তখন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে শনাক্তকারী চিহ্ন এবং তিল যেগুলো আছে বা কোনো স্পট যদি পার্মানেন্ট থাকে, সেগুলোর ব্যাপারে জেনে নেবেন। এগুলো না জেনে যদি রিমুভ করেন, সেক্ষেত্রে আপনাকে হয়রানির শিকার হতে হবে। যেমন ধরেন আপনার একজনের ফটো এডিটিং এর কাজ দিছে, কিন্তু ওই ফটোটাতে আপনি হঠাৎ করে ওনার চোখটা আছে হচ্ছে এরকম কালার, তা আপনি ধরে ওনার চোখটাকে ধরে এভাবে ব্ল্যাক ব্ল্যাক করে দিলেন,
সেক্ষেত্রে ওই মানুষটাকে কিন্তু আই ডিটেকশনে চিনতে পারবে না যে আসলে ইনি কি ওই ব্যক্তি। আসলে এই ব্যক্তি যে ওই ব্যক্তি এই বিষয়টা শনাক্ত করা যাবে না। দেখেন এভাবে আমরা ব্ল্যাক করে দিলাম। ধরেন আপনাদের আশেপাশে অনেকেরই চোখের রংটা একটু অন্যরকম থাকে না, তো তাদের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটতে পারে যে আসলে ইনি কি ওই ব্যক্তি কিনা। তো ইমেজ এডিটিং বা রিটাচিং এর কাজ করতে গেলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আমি যখন কাজ করতেছি তখন ওনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আগে জেনে নিয়ে তারপরে কাজ করব। ঠিক আছে, যেমন দেখেন এই যে গলার এখানে একটা তিল আছে বা জট বলতে পারেন, এই জটটাকে আপনি চাইলে পারে রিমুভ করতে পারেন না। আপনি রিমুভ করার ওয়ে জানেন কিন্তু আপনি এটা চাইলে রিমুভ করতে পারেন না, কারণ এটা ওনার একটা কি শনাক্তকারী চিহ্ন। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? যে যদি কোনো ইমেজ আমরা এডিটিং করতে থাকি এবং এডিটিং করার সময় আমরা তার যে জিনিসগুলো তার কি বলে ফেস বা বডির যে কোনো পার্টে থাকবে সেই পার্টটাকে আমরা কি ক্লিয়ারলি রেখে তারপরে কাজ করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে আপনার যে চোখের যে কালারটা করতেছেন এটা কিভাবে করতেছেন। এখানে একটা টুলস আছে রেড আই টুলস, এটার মাধ্যমে ধরে আপনারা চাইলে পারে চোখের কালারগুলো ঠিক করতে পারবেন। বিশেষ করে এই টুলসটা কাজ করে ওই ক্ষেত্রে যদি কোনো ছবি আমরা তুলি, ছবি কি বলে নাইট ভিশন ক্যামেরা দিয়ে তুলি, অনেক সময় দেখা যায় যে চোখের কিছু অংশ লাল হয়ে গেছে, একদম মনে হয় যে শিয়ালের চোখ যেরকম তেমনটা মনে হয় যে এটা লাল হয়ে আছে। তো ওই প্রবলেমটা সলভ করার জন্য এটা ইউজ করা হয়। এখন বলবেন যে রেড আই টুলস, কিন্তু আপনি ইয়েলো কালারটা কিভাবে কারেকশন করতেছেন? ইয়েলো কালারের ভিতরে যতটুকু অংশ রেড পাচ্ছে ততটুকু কারেকশন করতেছে, তার অতিরিক্ত করতেছে না। দেখেন আমি বারবার ড্র্যাগ করতেছি কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। তো এটা মূলত লাল কালারের যে চোখগুলো আছে এগুলোর কারেকশনের কাজে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা আরেকটা টুলস এর ব্যাপারে জানবো যে আমরা এত কিছু করে ফেললাম, সবকিছুই আমরা ফিরিয়ে আনতে চাই। এর জন্য আমাদের এখানে আরেকটা টুলস আছে হিস্টোরি ব্রাশ টুলস। দেখেন এখানে হিস্টোরি ব্রাশ টুলস, এটার মাধ্যমে আপনি চাইলে পারে এক ক্লিকে আপনার চোখ আগে যেমন ছিল তেমন নিয়ে আসতে পারেন। আবার এটাতে গিয়ে ক্লিক করেন, দেখেন আগে যেমন ছিল তেমন নিয়ে আসতে পারেন। এখন যদি কন্ট্রোল জেড প্রেস করেন আগের জায়গায় আসবে। এখন একটা প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে, কন্ট্রোল জেড দিলে আনডু হয়, তাহলে পরে আমাদের এখানে চোখ তো আগের মতো একদম যেরকম প্রথমে ছিল সেরকম হয়ে আছে, তাহলে কেন আমাদের ফেসটা আনডুতে এরকম আসলো? ঠিক আছে, কথা হচ্ছে আনডু, কন্ট্রোল জেড দিয়ে আনডু করলে আমরা যে কাজটা করছি সেই কাজটাকে আমরা আবার ফিরে আনতে চাই, যে কাজটা আমি ফিরে আনতে চাই। যেহেতু আমরা হিস্টোরি ব্রাশ টুলস ক্লিক করছি এই কারণে কি আমাদের হিস্টোরিটা ফিরে আসছে, তো আমরা কন্ট্রোল জেড দিলে পরে এটা আনডু হচ্ছে, মানে আমরা হিস্টোরিটাকে ফিরে আনতে চাচ্ছি না। তো বিষয়টা মনে হয় বুঝতে পারছেন আপনারা। আচ্ছা দেখেন এখানে ক্লিক করতেছি চলে আসতেছে, এখানে দেখেন যেখানে যেখানে পিম্পলস ছিল সেগুলো চলে আসবে। আমরা কোথায় কোথায় কারেকশন করছি সেগুলো দেখেন এভাবে টান দিলেই চলে আসতেছে। দেখেন অতিরিক্ত স্পট যেখানে নিছি সেগুলো চলে আসতেছে, যে প্রবলেম গুলো সলভ করছি সেগুলো কি আবার চলে আসতেছে। এখন কন্ট্রোল জেড দিলাম, দেখেন ধীরে ধীরে আমাদের ওই স্পট গুলো চলে গেছে। আচ্ছা এই ছিল আমাদের দুইটা টুলস নিয়ে আলোচনা করলাম, তিনটা টুলস, একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস, আরেকটা রেড আই টুলস এবং আরেকটা হচ্ছে কি হিস্টোরি ব্রাশ টুলস। এখন আমরা একটু কালার রিপ্লেসমেন্ট টুলস নিয়ে আলোচনা করি। এখানে দেখেন একটা টুলস আছে কালার রিপ্লেসমেন্ট টুলস। কালার রিপ্লেসমেন্ট টুলস এটার মাধ্যমে আমরা চাইলে পরে যে কোনো কালারকে চেঞ্জ করতে পারি। দেখেন এখানে একটা কালার আছে, আমরা যদি অল্টারে চাপ দিই কালারটা পিক করে নিতে পারবো। এই কালারটাকে আমরা পিক করে নিতে পারবো। এটা দেখেন ফরগ্রাউন্ড কালারে আছে, আমরা এটাকে যদি ব্যাকগ্রাউন্ডে নিতে চাই এখানে জাস্ট ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এখন ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, এখানে ক্লিক করে যদি আমরা রেড কালারটা সিলেক্ট করে দিই, রেডটা দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখান থেকে ব্রাশ দিয়ে টান দিই দেখেন নেল পালিশের মতো কাজ করতেছে, এটা দেখেন রেড কালার হয়ে গেছে। আমরা যদি আরেকটু ডিটেলসে কাজ করতে চাই যেখানে ক্লিক করে করে আমাদের ডিটেলসে কাজ করতে হবে। দেখেন এখানে একটু প্রবলেম আছে, এটা আমরা সলভ করা দেখিয়ে দিব। দেখেন এইভাবে টান দেওয়া মাত্র কি জাস্ট আমাদের নেল পালিশের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন খুব ইজিলি চেঞ্জ হচ্ছে। এখন দেখেন এটা হাতের এদিকে আনতেছি তারপরে কিন্তু এরকম কাজ করতেছে না, দেখেন হাতের এই অংশের দিকে আনতেছি ওইভাবে কাজ করতেছে না বা ওইভাবে বোঝাও যাচ্ছে না হাতের এইদিকে যে চলে আসছে। দেখেন যখন জুম করতেছি তখন বোঝা যাচ্ছে, তাছাড়া কিন্তু এটা বোঝা যাচ্ছে না। দেখেন একদম এক্সাক্ট
মনে হচ্ছে যেমন চাচ্ছিলাম তেমনই হয়েছে কালার রিপ্লেসমেন্টটা। তো আসলে এটা কাজ করে কিভাবে? কালার রিপ্লেসমেন্ট টুলসটা কাজ করে যে যে কালারটা থাকবে সেটার সাথে পরিবর্তন করবে। ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা থেকে ফরগ্রাউন্ড কালারে রূপান্তরিত করবে। এখন অনেকের প্রশ্ন থাকতেই পারে এটা এইরকম লাল হলো না কেন, টকটকা লাল হলো না কেন? সরি, এখান থেকে আমরা ব্রাশ টুলসটা নিই, এভাবে টান দিলাম এরকম টকটকা লাল হলো না কেন? এটা টকটকা লাল না হওয়ার কারণ হচ্ছে এটার নাম হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলস। এটা ব্রাশ টুলস না, এটা কি কালার রিপ্লেসমেন্ট টুলস। এই কারণে আমরা প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন ধরেন এখানে ব্ল্যাক কালারটা আছে, এটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই সেটার জন্য আমরা কি করতে পারি? তো আমরা এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলসটা আবার সিলেক্ট করে নিলাম, এখান থেকে অল্টার চাপ দিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। এখানে দেখেন ব্ল্যাকটা অনেকটা গ্রে আকারে দেখাচ্ছে, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। ব্ল্যাক বলতে শুধু কিন্তু এখানে ব্ল্যাকটাই নেই, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিলাম, ফরগ্রাউন্ডে আমরা রেড কালারটা নিয়ে নিই। নেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে ব্রাশ দিয়ে টান দিই দেখেন এটা লাল হচ্ছে। কিন্তু দেখেন একদম টকটকা লাল হচ্ছে না কেন? এই যে এখানে যে শেডগুলো আছে শেডগুলো ধরে তারপরে কিন্তু ও লাল হচ্ছে। ও চাইলে কিন্তু ওর নিজের মতো কাজ করতে পারতো যে আমি একদম টকটকা লাল করে দিব। তার মানে প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ আছে, কার্যক্ষমতা আছে। তো এখানে যখন আমরা কালার রিপ্লেসমেন্ট করতেছি তখন দেখেন এখানে আমাদের এডজ গুলো হাইলাইট হয়ে যাচ্ছে। এখানে যে এডজ গুলো আছে এগুলো হাইলাইট হয়ে যাচ্ছে দেখেন। একটু খেয়াল করে করবেন, এখান থেকে কাজগুলো করার সময় একটু খেয়াল করে করবেন। তো আমরা যদি এখন আমাদের যদি কেউ বলে যে আমরা একটা গাড়ির কালার চেঞ্জ করতে চাই, সেটাও সম্ভবত আমরা করতে পারবো। যে আমরা একটা গাড়ি আছে সেই গাড়িটার কালার চেঞ্জ করতে পারবো। একটু দেখি, আমরা ট্রাই করে দেখি কালার রিপ্লেসমেন্টটা করা পসিবল হয় কিনা। কোথায় ছিলাম? তো আমরা এখান থেকে একটা কারের ছবি নিই, এই কারের ছবিটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নিলাম। একটু সময় লাগতেছে, দেরি করেন। এখান থেকে ডাউনলোড করে নিলাম, এটাকে ধরে আমরা ফটোশপে নিয়ে আসলাম, নতুন একটা ডকুমেন্ট আকারে ওপেন করলাম। এখন দেখেন যদি আমরা এটা কালার রিপ্লেসমেন্ট করতে চাই, প্রথমে আমাদের অল্টার প্রেস করতে হবে, এই কালারটা সিলেক্ট করতে হবে, তারপর এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে এখন ফরগ্রাউন্ডে আমরা কি কালার দিতে চাই, কারণ আমরা রেড কালার দিতে চাই অথবা ব্লু কালার দিতে চাই, ব্লুটা নিলাম। তারপর এটাকে ধরে হালকা একটু বড় করে দেব, তারপর এখান দিয়ে টান দেন, দেখেন ব্লুইশ কালার আসতেছে। তো ব্লুটা মনে হয় এইভাবে পারফেক্টলি সুন্দর লাগবে না, আমরা রেডটা এনে রেডটা নিলে পরে বোঝাতে হয়তো বা আরেকটু ইজি হবে। দেখেন এখান থেকে আমাদের রেড টাইপের কালারটা ভালো ফুটতেছে, তো আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এটা পিঙ্ক কালার কেন আসতেছে? তো ওই কালারের সাথে এটার কম্বিনেশনের ফলে এখানে রেজাল্টটা আসবে। এখানে আমরা আরেক শিফটিং করতে হবে, কিন্তু আমাদের কাছে আরো সহজ ওয়ে আছে যে আমরা চাইলে পরে খুব সহজেই কালার চেঞ্জ করতে পারি। আমাদের কাছে খুব সহজেই কালার চেঞ্জ করার ওয়ে আছে, আমরা জাস্ট কালার রিপ্লেসমেন্ট টুলস দিয়ে এভাবে ঘষা দিয়ে দিয়ে কালার যে চেঞ্জ করব এমনটা না, এর থেকেও অনেক ইজি ওয়ে আছে আমাদের কাছে। দেখেন এইভাবে ঘষা দিয়ে দিয়ে কালার চেঞ্জ করতে হচ্ছে, দেখেন কেমন যেন পিঙ্ক কালার হয়ে গেল, চাইলাম রেড হইলো পিঙ্ক। তো আমরা এই প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব, আজকের ক্লাসেই দেখব। আচ্ছা এখন একটু দুই একজন একটু বলেন যে আজকে যে ক্লাসটা নিলাম এই বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা, কারোর কাছে কঠিন মনে হচ্ছে বা কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে কিনা? আমি এর ভিতরে সামান্য করে একটু চেঞ্জ করে ফেলি। না, আপাতত কোনো প্রশ্ন নাই। তো এই টুলসটার কাজ করে কিন্তু আপনারা চাইলে পারে যে কোনো কারের এইভাবে কালার চেঞ্জ করতে পারেন। তো এইটাকে কেন আমি কঠিন ওয়েতে দেখাচ্ছি, কঠিন ওয়েতে কেন দেখাচ্ছি এভাবে কঠিন ভাবে, যেন আপনার কাছে সহজ ওয়েটা আরো সহজ মনে হয়, এই জন্য এভাবে কঠিন ওয়েতে দেখাচ্ছি। দেখেন অনেক কঠিন মনে হচ্ছে না, যে কি ঘষা দিয়ে দিয়ে এইভাবে ঘষে ঘষে কালার চেঞ্জ করতে হবে, আবার এই দেখেন বাইরে চলে গেছে। তো এইটাকে কেন এরকম ভাবে কাজ করবো, আমরা তো আরো শার্প ভাবে একদম ডিপ কালার নিতে পারতাম। তো এইটা হচ্ছে একটা রং ওয়ে, আমরা এটা ছোটখাটো কাজের জন্য করতে পারি, যেমন ধরেন যেখানে নেল পালিশ বা এগুলো কাজের জন্য আমরা এটা করতে পারি।
ধরেন এখানে চোখের ব্যাপারটাতেই আসি, চোখের এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম ব্ল্যাক কালারটা, আর এখানে রেড রাখলাম। তারপরে আমরা এটাকে ধরে রেড আই করে ফেলতে পারি। দেখেন এখানে ধরে আমরা রেড আই করে ফেলতে পারি। তো এরকম রেড আই আমরা করে ফেললাম। তো হয়তোবা এরকম রেড আই থাকলো। তো এই প্রবলেমটাকে আমরা ইজিলি সলভ করার জন্য আমরা এটা দ্বারা কাজ করে থাকি। আচ্ছা, এখন আমরা আরো একটা গাড়ি নিয়ে আসি। কোথায় ছিলাম, দেখি আরেকটা কার নিয়ে আসি। একটু কালারফুল কার নিয়ে আসলে পরে মনে হয় আমরা জিনিসটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো। এই কার্ডটাই নিলাম, তারপর এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা, এই কার্ডটাকে ধরে নিয়ে আমরা আবার ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে এখানে ছেড়ে দিই। দেওয়ার পরে এই কার্ডটাকে কিভাবে সিলেক্ট করতে হয় আমরা গত ক্লাসে দেখছিলাম। কেউ কি বলতে পারবেন যে এই কার্ডটাকে আমরা ইজিলি কিভাবে সিলেক্ট করতে পারি? কেউ কি বলতে পারবেন গত ক্লাসে আমরা এটাকে কিভাবে ইজিলি সিলেক্ট করছিলাম? মনে আছে স্যার, কিন্তু ওই টুলটা একটা দুইটা ম্যাগনেটিক সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট সিলেক্ট করে স্যার। অবজেক্ট হ্যাঁ সিলেকশন টুলস, অবজেক্ট হ্যাঁ টুলটার সিলেকশন নাম হ্যাঁ টুলস। মনে নাই, কিন্তু এটা এইভাবে অবজেক্ট। মিস্টেক হয়েছে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট বলে ফেলছি। আচ্ছা, অবজেক্ট সিলেকশন টুলস নেওয়ার পরে এখানে গিয়ে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সাবজেক্ট সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে ওখানে অটোমেটিক কাজ করতে থাকবে। দেখবেন এই যে আমরা ওখান থেকে বের হয়ে আসছি, দেখবেন উল্টাপাল্টা কাজ করতেছে। অনেক সময় যখন আপনি কাজ করতে করতে বের হয়ে যাবেন তখন দেখবেন এটা উল্টাপাল্টা কাজ করে। তো যদিও আমাদের ভালোই রেজাল্ট দিচ্ছে। আমরা এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা সিলেক্টেড এরিয়া আছে, এখান থেকে আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন, দেখেন এটাতে গিয়ে আমরা এটা এডিট করব। দেখি একজন জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, এখান থেকে গিয়ে আমরা কালারটা চেঞ্জ করব। দেখেন এভাবে টান দিলে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? একটু আগে কত কঠিন মনে হচ্ছিল না? সবাই মাইক্রোফোন অন করতে পারেন, প্রবলেম নেই। হ্যাঁ স্যার। একটু আগে দেখে অনেক কঠিন মনে হচ্ছিল না যে কত ঘষা মাজা করে কালার চেঞ্জ করতে হয়? এখন ঘষা মাজা করলেও স্যার ওটা রেজাল্ট ভালো ছিল না। পারফেক্ট ছিল না। দেখেন এখানে জাস্ট আমি হুইলটা ধরে টানাটানি করতেছি, কালার রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। মজার একটা বিষয়। কেউ একজন হ্যান্ড রাইজ করছে, পারফেক্ট হয়ে যাচ্ছে। বলেন ইকবাল স্যার বলেন। হ্যালো, হ্যান্ড রাইজ করছেন, বলেন স্যার কি বলবেন? স্যার অনেকে জয়েন হইতে চাইতেছে, আপনি অ্যাকসেপ্ট করতেছেন না তো জয়েন হইতে পারতেছে না। কই আমার এখানে কয়েকজনই বলতেছে স্যার। জয়েনিং ওইটাতে জয়েন করছে মনে হয়, তাইলে আগের যে লিংক ছিল ওইটাতে মনে হয় জয়েন করার ট্রাই করতেছে। নতুন লিংকটা দিয়ে দেন তো একটু, নতুন লিংকটা আছে কি? জি স্যার, আছে আছে। নতুন লিংকটা একটু কষ্ট করে দিয়ে দেন তো। ওকে স্যার, ঠিক আছে। আজকে একটু ঝামেলাই হয়ে গেছে, কেমন যেন। আচ্ছা দেখেন, এটা চাইলে পরে খুব সহজে ইয়ে করা যায়। এখান থেকে দেখেন আমরা এটা আবার কেটে দিই। দেখেন আবার যাই, আবার যাওয়ার পরে কোথায় যাব বলেন তো, কেউ একজন বলে দেন দেখি, আমাকে একটু গাইড করতে পারেন কিনা, কেমন মনোযোগ দিয়ে শুনলেন? কেউ বলতে পারবেন? স্যার মনোযোগ ছিল, ওই যে কথাবার্তা আচ্ছা মনোযোগ হারিয়ে আচ্ছা, গেছে। আবার আমরা মনোযোগ ফিরিয়ে নিয়ে আসি। ইমেজে যাব, যাওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্টস, তারপর এখান থেকে হিউ স্যাচুরেশন, কন্ট্রোল ইউ দিলেও চলে আসবে। তারপরে জাস্ট এই হুইলটা ধরে আমরা টানাটানি করলেই আমাদের কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কালারটা আছে? দেখে মনে হচ্ছে না যে ডিজে লাইটের মতো, ওই যে আমরা আগে দেখতাম না যে গাড়ি চলতেছে, গাড়ির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকমটা দেখেন নাই? এই যে অনেক সময় কারের অ্যাড দেওয়ার সময়, কালারের মতো হ্যাঁ, লাগতেছে। কারের অ্যাড দেওয়ার সময় এই টাইপের কাজগুলো করে। তা আবার যদি একটু ফ্যাকাশে কালার রাখতে চান, যে আমি ওই কালারটাই রাখবো, একটু ফ্যাকাশে রাখবো, মানে বেশি হাইলাইটেড না, একদম কেমন যেন লাইট লাইট চোখে লাগতেছে, একটু কমায় দিতে চান তাহলে স্যাচুরেশনটা কমায় দিবেন, ঠিক আছে? আর যদি একটু বেশি লাইট করতে চান তাহলে স্যাচুরেশনটা বাড়ায় দিবেন। দেখেন এই দেখেন বেশি লাইট। আচ্ছা, হতে পারে যে এটা হয়তোবা আমি আগে থেকে রেডি করে রাখছি এই জন্য এরকমটা হচ্ছে, বা চয়েস করে রাখছি। তাহলে এখান থেকে আমরা আরেকটা কার্ড চয়েস করি, সেম ওয়েতে আমরা আরেকটা কার্ড চয়েস করি। দেখি
যে কার্ডটা আমরা সামনাসামনি সম্পূর্ণ দেখতে পাচ্ছি, তাহলে এই কার্ডটা নিলাম। এটা সামনাসামনি সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, এইটাই নিয়ে নিলাম। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এটাকে আমরা ধরে নিয়ে এখানে এসে ছেড়ে দিলাম। আজকে অনেকেই জয়েন করতে পারেনি। এখানে অবজেক্ট সিলেকশন টুলস, তারপরে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম, তারপরে আমাদের গাড়িটা সিলেক্ট হয়ে যাক, দেখি কতটুকু সিলেকশন করতে পারে এটা। দেখেন সিলেকশন করে ফেলছে, নিচে একটু গ্যাপ আছে, এটা চাইলে আমরা অ্যাড করে নিতে পারি পলিগন টুলস দিয়ে। আমরা মনে হয় এগুলো টপিক আগের ক্লাসে দেখে নিছি, তো যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা একটু খেয়াল করে দেখে আসবেন যে কোন কোন টপিকগুলো বাদ গেছে। আমরা কিন্তু ছোট ছোট যে টপিকগুলো দেখাই এগুলো নিয়ে প্রত্যেকটা টপিকের উপরে একটা করে গিগ দেওয়া যায়। আমরা যে কয়টা টপিকই দেখাচ্ছি প্রত্যেকটা টপিকের উপরে আপনি একটা করে গিগ তৈরি করে দিতে পারবেন। আপনারা যদি এটা নিয়ে যদি মনে করেন যে আমার একটু সংশয় আছে, তাহলে আপনি ফাইবারে গিয়ে আজকে যা দেখবেন যে কালার চেঞ্জিং লিখে সার্চ দিবেন, ঠিক আছে, কালার চেঞ্জিং এর কোনো গিগ আছে কিনা, দেখবেন যে অনেক গিগ আছে। আর এগুলোর ডিমান্ড প্রচুর পরিমাণে, মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড। আপনি ভাবতে পারেন এটার কোনো ডিমান্ডই নেই। বিভিন্ন কার কোম্পানি বা ড্রেস কোম্পানি সবসময় কি আর আপনার এই এক দেড়শো করে ছবি তোলে, ওদের জাস্ট শুধুমাত্র কালারটা চেঞ্জ করতে হয়, যে কয়টা কালার ভেরিয়েন্ট আছে সবগুলো শুধুমাত্র কালার চেঞ্জ করতে হয়। আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে কারের যে কি ড্রেসের যে ছবিগুলো তোলা হয়, মডেল সেম সেম লোকেশনে আছে, সেম ওয়েতে সেম ভাবে দাঁড়ায় আছে, কিন্তু কি ড্রেসের কালার চেঞ্জ হয়ে যায়। এইটা নিয়ে অনেকের চিন্তা ভাবনা ছিল না যে কিভাবে কালারটা চেঞ্জ হয়ে যায়। তা আমরা এখান থেকেই বুঝতে পারতেছি। ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে থেকে কোথায় হিউ স্যাচুরেশন, এখান থেকে গিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। দেখেন বোঝা যায়, একদম সহজ একটা টপিক না? দেখেন খুব সহজেই একদম কালার চেঞ্জ, যে কালার ভাবতেছেন সেই কালারই। দেখেন এখন আমাকে বলেন তো ব্ল্যাক কালারটা কেন চেঞ্জ হচ্ছে না, চাকার কালারটা চেঞ্জ হচ্ছে না, তারপরে চেঞ্জ স্যার হচ্ছে না? এটাই কোশ্চেন ওটা করতাম ওটা এখন। সিলেক্ট হয় নাই স্যার, মানে না ওইটা সাবজেক্ট সিলেক্ট আছে, সিলেক্ট করা। শুধুমাত্র আমরা কালার গুলোকে চেঞ্জ করতেছি। হিউটা মূলত কাজ করে কালারের উপরে। হিউটা কিসের উপরে কাজ করে? কালারের উপরে কাজ করে। এটা কখনো ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে প্রভাব ফেলে না। দেখেন ওই যে মাঝখানে এই যে এই জায়গাটাতে দেখেন হোয়াইট কালার আছে, এখানে প্রভাব ফেলতেছে না। দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু ওর উপরে খুব একটা প্রভাব ফেলতে পারতেছে না, যেখানে হোয়াইট আছে। রিফ্লেকশন। হুম, তাহলে বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখি কে কে জয়েন আছে, এবার একটু আমি দেখে নিই। অনেকেই নক দিছে কিন্তু জয়েন হইতে মনে হয় পারে নাই, দেখি আগেরটা থেকেও জয়েন হয়েছে কিনা। আর আপনাদের এবার প্রশ্ন যেগুলো আছে একটু প্রশ্ন করে ফেলেন যে এই বিষয়গুলো আমি বুঝতে পারিনি, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। এটাতে দেখি তো কেউ চলে আসে কিনা। না এখানে তো কেউ নাই। এখানে তো কেউ নাই। স্যার ওই যে কালার কারেকশনটা একটু দেখালে ভালো হইতো আর একটু। আচ্ছা কালার কারেকশনটা, কালার রিপ্লেসমেন্ট টুলসটা। জি স্যার, ওই যে আচ্ছা ছোটখাটো ব্যাপারে যেটা ইউজ করতে হয়। জি জি। তো একটা জিনিস ভাবেন যে আপনি এইটা আর ওইটা কি একই রকম ভাবে কাজ করতে পারবেন? যে ওইটা আর এইটা কাজ কিন্তু অনেকটা সিমিলার, কাজ দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি অনেকটা সিমিলার সিমিলার। আচ্ছা ব্যাচ 3 এর কোনো স্টুডেন্ট জয়েন করে নাই, ওরাই তো আমাকে ফোন দিয়ে বললো, আমার তো মিটিং এর জন্য আমি খেয়ালই করিনি। ওরাই তো ফোন দিয়ে বললো যে স্যার আজকে ইয়ে নেবেন না, ক্লাস নেবেন কিনা। আচ্ছা, একটা মিনিট। আজকে একটু এলোমেলো হয়ে গেল, একটু না ভালো লেভেলের এলোমেলো হয়ে গেছে, আমার মনেই নাই। আজকে আমি জানি যে আজকে বৃহস্পতিবার, ঘুম বেশি হয়েছে তো এই জন্য খেয়াল নাই, ক্লাস থাকলেই মনে থাকতো।
আচ্ছা, ইকবাল আছেন নাকি চলে গেছেন? জি স্যার আছি। আচ্ছা, কে জয়েন হইতে চাইছিল পারে নাই? স্যার নীলা জয়েন হতে চাইছিল বাট এখন আছে কিনা জানি না আমি। আচ্ছা, সমস্যা নাই, ভিডিও দেখে নেবেন। আচ্ছা, এরপরে আবার আমরা ফটোশপে চলে যাই। তারপরে আমরা দেখি, তাহলে পরে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলসে দেখেন আমরা এই গাড়ির উপরেই চলে আসি। এই গাড়িটা আছে, এখানে গিয়ে আমরা একটু কালার রিপ্লেসমেন্ট টুলসটা দেখি। ওই গেল কালার রিপ্লেসমেন্ট টুলস আছে নাকি? আছে তো, দেখেন এই যে কালার রিপ্লেসমেন্ট টুলস। হ্যাঁ, এই যে ইতিকে মাত্র লিঙ্ক আছে। হ্যাঁ ইতি স্যার, হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ইতি, ওই যে আপনাদের ব্যাচের যে কয়জন আছে ওই আপনাদের ব্যাচের গ্রুপটাতে বলেন নিউ লিংক দিয়ে, আপনি একটু দিয়ে রাখেন তো। ও আচ্ছা। আপনি মনে হয় লিংক পাইছিলেন না, তাই না? মনে হয় বের হয়ে গেছিলেন সম্ভবত। আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওই যে আমি একটা মিটিং এ ছিলাম। দেখেন এই যে কালার রিপ্লেসমেন্ট টুলস দিয়ে এখান থেকে আমরা কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এটাকে একদম ব্ল্যাক বা গ্রে কালার তৈরি করে ফেলতেছি। দেখেন কতটা সময় লাগতেছে। এটা দুইটা ওয়েতে কাজ করে, আমি বলে দিচ্ছি, এটা দুইটা ওয়েতে কাজ করে। একটা ওয়ে হচ্ছে যে প্রথমে নিতে হবে আমাকে ফরগ্রাউন্ড কালার। প্রথমে নিতে হবে যে আমি কোন কালারটা করতে চাচ্ছি, সরি, প্রথমে নিতে হবে কোন কালারটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। এটা অল্টার চাপ দিয়ে ক্লিক করলে আমি কালারটা সিলেক্ট করে নিতে পারবো। তারপরে হচ্ছে এখন ফরগ্রাউন্ড কালারে রাখতে হবে যে কালারটা আমি করতে চাচ্ছি সেই কালারটা সিলেক্ট করতে হবে, তাহলে পরে এটা কাজ করবে। অন্যথায় এটা কাজ করবে না। মানে প্রথমে আমাকে নির্বাচন করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে ওই কালারটাকে চেঞ্জ করা হবে। ঠিক আছে, আমাকে প্রথমে নির্বাচন করে দিতে হবে কোন কালারটাকে আমি কোন কালারে রূপান্তর করতে চাচ্ছি। দেখেন এই যে আমাদের কি কালার, অনেকটা অ্যাশ কালার হয়ে গেল, দেখতে পাচ্ছেন? যে এখান থেকে দেখেন একটু ছোট ছোট করে সারা ট্রাই করি, কিন্তু এই কাজটাই ওখানে অনেক সিম্পল ওয়েতে করা যায়। দেখেন একদম সিম্পল ইজি ওয়েতে। দেখেন এখান থেকে জাস্ট এভাবে ঘষা মাজা করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা স্যার ছোটখাটো কাজের জন্য হুম enough। হুম হুম একদম ছোট সামান্য একটু কালার চেঞ্জ করব, এটার জন্য এটা খুব ভালো কাজ করবে, কিন্তু এটার জন্য হলে পরে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন, আরে এত সময় লাগে। আর ক্লায়েন্টের তো কথাই নেই, ক্লায়েন্টের ধৈর্য তো অনেক কম। ক্লায়েন্ট বলবে যে কি করে উনি এতক্ষণ ধরে ঘষা মাজা করতেছে। ঠিক আছে, তারপর রেজাল্টও ভালো হইব না স্যার। রেজাল্টে যে এখান দিয়ে লাল আসছে দেখতেছেন না, এই হ্যাঁ স্যার, নিচেরটাতে আবার আমরা কালারটাও ভালো লাগে না স্যার, কালার যেটা টোনটাও করতেছেন। ভালো আসে না। তো জি স্যার। এইটাই আমরা সেম জিনিসটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে দেখি। এই যে আবার ধরে ধরে ক্লিক করে করে কোথায় কি কালার আছে এই কালারটা পিক করতে হবে, আবার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা পিক করে নিয়ে আবার চেঞ্জ করে নিয়ে এভাবে কষা মাজা করে করে ঠিক করতে হবে। দেখেন, আচ্ছা, তাহলে আমরা দুইটার ভিতরে পার্থক্য কিছুটা হলেও বুঝতে পারলাম। এখানে আমরা একটু দুইটাকে দুই ভাগ করে নিই। এটাকে ধরে আমরা এটুকু সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে এটুকু ফিরায় নিয়ে আসি। এটুকু জায়গা ফিরায় নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা আবার একটু সিলেকশন দিই, অবজেক্ট সিলেকশন টুলসে যাই, যাওয়ার পরে সিলেক্ট সাবজেক্ট দিয়ে দিই। দেখেন সিলেক্ট সাবজেক্ট দিয়ে দিলাম, সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা একটু 50% যদি আমরা একটু মাইনাস করে নিই, সরি, মাইনাস করে দিই, হ্যাঁ এটাই, 50% মাইনাস করে দেই, এটাকে যদি মাইনাস করে দেই, এইটুকু জায়গা যদি আমরা মাইনাস করে দিই, আর যদি আমরা কালারটা চেঞ্জ করি, তাহলে পরে আমাদের একটু অনুভূতিটা একটু ভালোভাবে প্রকাশ পাবে, ঠিক না? দেখেন একদম ইজি ওয়েতে কালার চেঞ্জ, একদম ইজি ওয়েতে। এখন যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনার ড্রেসের ব্যাপারে,
ড্রেসের ব্যাপারে সেম ওয়েতে আমরা সেম ভাবে ড্রেসের কালারটাও কি চেঞ্জ করে ফেলতে পারবো। কিন্তু এখন একটা প্রশ্ন আসবে, আপনাদের মাথায় আসছে কিনা জানি না, তো আমি বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে ড্রেসের কালার যখন চেঞ্জ করব তখন তো উনার ফেসের কালারটা থাকবে গ্রে, গ্রে টাইপ কালার থাকে না, লাইট গ্রে, ডিপ গ্রে, এরকম কালার থাকে না? তো সেক্ষেত্রে তো আমার কালার চেঞ্জ হয়ে যাবে, তখন কি করব? আপনাদের মাথায় কি এই প্রশ্নটা আসছে যে যদি আমরা এটা ড্রেসের কালার চেঞ্জ করতে যাই তাহলে পরে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? জি স্যার, কারণ স্কিনের কালার তো হোয়াইট আর ব্ল্যাক না স্কিনের স্যার। কালার হোয়াইট, তাহলে আমরা যদি ড্রেসের কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কালার রিপ্লেসমেন্ট টুলসটা আপনার জন্য ইজি হবে না? ড্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোকে ধরে যে যখন যেটা ইউজ করতে সুবিধা মনে হয়, আপনার স্পেসিফিক ভাবে কোনোটাই কিন্তু বলে দেওয়া নাই যে এই ড্রেসটাই রাখতে হবে। কি ব্যাপার, ইমেজ এত কম আসতেছে কেন? আহ, স্যার উপরে ব্ল্যাকটা করে নেব দেওয়ালে। না, এটা একটু অকওয়ার্ড লাগে। ধরেন ওনারটাই নিলাম, অথবা দেখি নিচে যাই, একটু কালারফুল কাউকে খুঁজি। এটা নেওয়া যেতে পারে। একটু সময় লাগতেছে। নেটটা স্লো করতেছে মনে হয়। আচ্ছা, এখান থেকে ধরে আমরা ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ছেড়ে দেই। দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা জাস্ট কালারটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলস নিলাম, অল্টার চাপ দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে নিলাম, রিপ্লেক্স করে নিই। এটা কি কালারের রূপ দেবে? এটা আমি ধরেন ব্লু কালারের রূপ দেব, ডিপ ব্লু কালার, অথবা ইয়েলো কালার দিতে পারি, অথবা অরেঞ্জ কালার দিতে পারি, একটু অরেঞ্জ টাইপেরই রাখি কারণ ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে। আমরা এখান থেকে ধরে চেঞ্জ করে দিলাম, দেখেন চেঞ্জ হচ্ছে। দেখেন নিচের যে কালার আছে ওইটার উপরে কিন্তু প্রভাব পড়তেছে না। এই যে কালারটা দিয়ে যে ঘষা দিচ্ছি, এখানে ধরে আস্তে আস্তে যে ঘষা দিচ্ছি, এটা কিন্তু আমরা লিমিটেড ওয়েতে আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারতেছি। দেখেন খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ছোটখাটো কাজ যেগুলো আছে এগুলো এটা দিয়ে করতে পারি। এখন এখন বলতে পারেন যে এটা তো আমরা ওইটা দিয়েও করতে পারি, চলেন আমরা একটু ওইটা দিয়ে সিলেক্ট করে দেখি। অবজেক্ট সিলেকশন টুলস নিলাম, এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, এখান থেকে আমরা মাইনাস করব কিছু জায়গা। কুইক সিলেকশন টুলস নিলাম, অল্টার চাপ দিলে মাইনাস হয়, এটা গত ক্লাসে আমরা বলছিলাম যে কুইক সিলেকশন দিয়ে কিভাবে মাইনাস করতে হয় অল্টার চাপ দিয়ে। আর যদি না বলে থাকি তারপরে এই ক্লাসেও বলে দিলাম, এখানে অল্টার চাপ দিলে মাইনাস এবং শিফট চাপ দিলে প্লাস হবে। তো আমরা এটুকু সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে হাতটাও সিলেক্ট করতে হবে কারণ হাতটা ওইটার সাথে কি রিলেভেন্ট। তো এখান থেকে সিলেকশনটা ঠিক করে নিয়ে তারপরে কাজ করতে হবে। এখানে আমরা কই যাব, ইমেজে যাওয়ার পর এখান থেকে হিউতে যাওয়ার পর আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমাদের যেটা এটা দিয়ে হবে না ওইটা দিয়ে করতে হবে, মানে আমরা দুইটারই অল্টারনেটিভ জানার ট্রাই করব। কারণ যদি অল্টারনেটিভ না জানা থাকে তাহলে পরে কিন্তু আপনি কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন। দেখেন এই যে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এখানে ছোট করে নিয়ে আসি, দেখেন একদম সম্পূর্ণ কালার চেঞ্জ। দেখে বোঝা যায়, দেখে বোঝা যায় যে আগে কি কালার ছিল? আশা করি দেখে না বোঝা যায় না। কিন্তু আমরা যদি ভুলবশত এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, যাওয়ার পরে এখান থেকে হিউ স্যাচুরেশন সিলেক্ট করে আর এইভাবে কালার চেঞ্জ করতে যাই, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে সব কালার চেঞ্জ হয়ে গেছে, উল্টাপাল্টা কালার হবে।
দেখছেন ওই পাশে পিছনে লাল হয়ে গেছে, এই পাশে সবুজ হয়ে গেছে, দেখতে পেয়েছেন? তো সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমের দিকে সিলেকশন সম্পর্কে জানছিলাম, সিলেকশনের বিষয়টাও ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে দেখি আমাদের হাতে আর কয় মিনিট সময় আছে। এখন একটু সবার প্রশ্নগুলো বলেন তো, যে নেক্সট ক্লাসে কি জানতে চান, নেক্সট ক্লাসে কোন টপিকটা নিলে ভালো হয়। কারণ পেজে পোস্ট করলে আপনারা দেখি পেজে অনেকেই অ্যাক্টিভ থাকেন না, যে কারণে আমাদের বুঝতে অসুবিধা হয় যে নেক্সট ক্লাসটা কি নিয়ে করা যায়। কারণ আসলে সবাই এতটা ফ্রি টাইম দিতে পারেন না যে আমি ফ্রি আছি, আমি একটা পেজে কমেন্ট করে দেই। আমার টাইম অনেক ফ্রি, এই কারণে আমি সময় দিই। আপনারা অনেক ব্যস্ত থাকেন তাই সময় দিতে পারেন না হয়তোবা। তো বলেন দেখি নেক্সট ক্লাসে কোন টপিকটা নিয়ে ক্লাস করানো যায়। কারোর কোনো সাজেশন আছে যে এই টপিকটা হলে আমাদের কাজের জন্য সুবিধা হতো, এই টপিকটা নিয়ে ক্লাস করালে ভালো হতো? আর যদি মনে করেন যে আমি আসলে এই বিষয় তো এখন ওইভাবে জানি না, আমি জানার চেষ্টা করতেছি, তো যে ক্লাসটা নেন সেটাতে আমরা স্যাটিসফাইড। স্যার একটু ক্রপ টুল না করলে ভালো হতো আর কি। ক্রপ টুলস কাটাকাটির জন্য? আচ্ছা জি ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কারোর কোনো প্রশ্ন যে এই টপিকটা নিলে ভালো হতো? দেখেন আজকে যে টপিকটা দেখালাম, এটা যদি আপনি ফাইবারে গিয়ে এটা গিগ সার্চ করেন তাহলে দেখবেন যে অনেক গিগ আছে, এটার উপরে অনেকগুলো গিগ আছে। তা আমরা ছোট ছোট বিষয় শিখতেছি জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা এটা কোনো কাজেরই না। অনেকের কাছে মনে হচ্ছে যে এটা কোনো কাজেরই না, কি দেখাইলো, একটা জাস্ট কালার চেঞ্জ করে দেখাই দিল। কিন্তু এই কালার চেঞ্জটা করতে জান না, দেখেন তো কেমনটা কঠিন লাগে। না স্যার, ক্লাসটা করে ভালো লাগছে স্যার, আসলে ভালো লাগছে। হুম। তো আমি প্রত্যেকদিন এক একটা নতুন নতুন ক্যাটাগরিতে দেখানোর চেষ্টা করি। তা আমি মনে মনে ভাবি যে আপনারা কেউ কমেন্ট করেন না, ঠিক আছে? জি আমি স্যার। মনে মনে এটাই ভাবি যে আপনারা কেউ কমেন্ট করেন না, তাইলে পরে যেটা দরকারি সেটাই আমি নিয়ে আসবো। Yes, আপনারা কেউ কমেন্ট করেন না, আমি যেটা ভালো মনে হয় সেটাই নিয়ে আসবো। কিন্তু আসলে কমেন্ট না করলে অন্যরা তো জানতে পারবে না। আপনারা যখন কমেন্ট না করবেন অন্যরা তো জানতে পারবে না। যখন আপনারা এঙ্গেজ না থাকবেন তখন তো জানতে পারবেন না। দেখবেন অনেক পেইড কোর্স আছে, গ্রাফিক্স ডিজাইনের পেইড কোর্স, প্রিমিয়াম কোর্স আছে, সেখানে যেয়ে দেখবেন যে এই সকল টপিক দেখায় না, শুধু জাস্ট ডিজাইন করায় দেখায় ক্লাস শেষ। গ্রাফিক্স ডিজাইন মানে শুধু ডিজাইনই বোঝায়, এর ভিতরে ফটো এডিটিং এর কোনো বিষয়ই আসে না। তা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম একটা ইমেজ কিভাবে এডিট করে নিয়ে গিয়ে সেটাকে আমরা কি প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি, দেখছিলাম না? যারা জি ছিলেন স্যার, প্রথম ক্লাসে তারা জানেন হয়তো। আর ওই ক্লাসগুলো প্রেজেন্টেশনের জন্য। জি প্রেজেন্টেশনের জন্য দেখাইতে পারেন অথবা প্রোডাক্ট আকারে শো করাইতে পারেন। তা আমরা ছোট ছোট বিষয়গুলো তুলে আনতেছি। সামনে আমাদের পেইড কোর্সও আসবে, পেইড কোর্সের ব্যাপারে অনেকেই হয়তোবা জানেন যে আমরা পেইড কোর্সটা নিব এইভাবে যে আমাদের পেইড কোর্স থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টার পেইড কোর্স থাকবে, সেখানে 30 মিনিট থাকবে আমরা কাজ দেখাবো। সেখানে কোনো প্রশ্ন নেওয়া হবে না, 30 মিনিট শুধু কাজ দেখানো হবে লাইভ ক্লাসে। তার পরবর্তী 30 মিনিট থাকবে যে আমরা এই কাজ যেটা দেখাইলাম এই কাজটা আপনি প্র্যাকটিস করবেন এবং প্রবলেম বের করবেন যে আমি এখানে এই প্রবলেম ফেস করছি। তার পরবর্তী 30 মিনিটে আমাদের যে যারা স্টুডেন্ট আকারে জয়েন করবে, এখানে এনরোল করবে, তাদের প্রবলেম যেগুলো ছিল সেগুলোকে সলিউশন করে দেওয়া হবে, ঠিক আছে? আর তার পরবর্তী 30 মিনিট সময় থাকবে যে কাজটা আমরা শিখলাম সেটার প্রবলেমও সলিউশন করলাম, আমাদের এখন কোনো প্রবলেম নাই, সেই কাজটা থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেই প্রসেসটা দেখানো হবে। যেরকম আজকে যে ক্লাসটা নিলাম আমার কাছে মনে হয় না আপনাদের সবার কাছেই কোনো কাজে লাগবে। কারণ এই কাজটা দিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারেন, কোথায় থেকে টাকা ইনকাম করতে পারেন, এইটা যদি আপনি না জানেন তাহলে পরে কি আপনার এটার জন্য একটা লস প্রজেক্ট না? যে আসলে আমি এই 30 মিনিটের জায়গায় আমি 2 ঘন্টা সময় দিলাম, অথবা 40 মিনিটের 20 মিনিটের জায়গায় 2 ঘন্টা সময় দিলাম। তো আমি যেটা দেখাচ্ছি এটা তো টিউটোরিয়ালেও দেখা যায়, কিন্তু পার্থক্য কোথায় হতে পারে বিষয়টা বুঝতে পারছেন হয়তোবা, তাই না? যে আসলে আমি একটা কাজ শিখাটা মেটার, কিন্তু এর থেকে বড় ম্যাটার হচ্ছে এই কাজটা শিখে আমি কিভাবে উপার্জন করতে পারবো অথবা নিজে কিভাবে উপকৃত হতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝা গেছে। জি। আচ্ছা, এখন আজকের টপিক নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, অথবা যদি বলেন যে আরেকবার দেখাই দিতে সেটাও দেখাই দিব, সমস্যা নেই। না না, আজকে ক্লিয়ার স্যার। আচ্ছা,
তাহলে ব্যাক বল- করতে চাও তাড়াতাড়ি দিন। জি জি। বলেন। অবজেক্ট সিলেকশন যে এই টুলসটা স্যার, জি এটা এই ফটোশপের কোন ভার্সন থেকে এটা আছে? আমাদের এটা 6 এ- এটাতে না। এটা আমরা ফটোশপের 21 ভার্সন থেকে পাবো। আমরা যখন কাজ শুরু করি এটা ছিল 21 ভার্সন থেকে। আমাদের যে ইয়ে ছিল, আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা ফটোশপ 21 ভার্সন থেকে কাজ শুরু করতে পারবো। মানে আর স্যার অবজেক্ট আপনি যে সিলেকশন। পেইড কোর্সটা চালু করতে যাচ্ছেন এটা স্যার কতদিন ডিউরেশন হবে, কতদিন? আচ্ছা, এটা তাহলে বলি নাই। আমাদের পেইড কোর্সটা সবার থেকে আলাদা, ইনশাআল্লাহ এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের পেইড কোর্সটা সবার থেকে আলাদা। আমাদের পেইড কোর্সের ডিউরেশন হবে 6 মাস। অন্যরা পেইড কোর্স নেয় 3 মাস, কিন্তু আমাদের 6 মাসের ভিতরে ক্লাস হবে সপ্তাহে 5 দিন। শুক্র এবং শনিবার অফ ডে থাকবে, সপ্তাহে হবে 5 দিন ক্লাস, 2 ঘন্টা করে। তার মানে প্রত্যেক সপ্তাহে আপনি 10 ঘন্টা করে ক্লাস পাচ্ছেন। ওই যে ছোটবেলায় যেভাবে টিউশনি করতেন না, একটা বাংলা অঙ্ক ইংরেজি একটা ক্লাস পাস করার জন্য যেরকম ক্লাস করতেন, তো সেম ওয়েতে আমরা ক্লাস নিচ্ছি। টোটাল প্রত্যেক সপ্তাহে 10 ঘন্টা যদি একটা টপিকের উপরে জানার জন্য আপনি আগ্রহী হয়ে বসে থাকেন, আর আপনি যদি একটা জিনিস ভাবেন যে সপ্তাহে আমি 3 দিন ক্লাস পাচ্ছি, 3 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস পাচ্ছি, 3 দুগুণে 6 ঘন্টা। আমি যতটুকু জানি যে গ্রাফিক্স ডিজাইনের যেগুলা শর্ট কোর্স গুলো আছে সেগুলোতে 2 ঘন্টায় ক্লাস নেয় না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ক্লাস নেয়, নিয়ে বলে আজকের মতো টপিক শেষ। হ্যাঁ স্যার এটাই ঘটে। কিন্তু আমার টপিকটা সম্পূর্ণ আলাদা, যে আপনাকে কিভাবে আর্নিং করাইতে হয় সেটার জন্য আমি ট্রাই করব। কারণ আমার কোর্সের ভিতরে আরেকটা চ্যালেঞ্জ আছে যে আপনি কোর্স করে কোর্স ফি যেটা আছে তার থেকে বেশি টাকা ইনকাম না করলে, যে পরিমাণ টাকা কোর্স ফি দিবেন, ঠিক আছে, সেই টাকার থেকে যত টাকা কম ইনকাম করছেন সেটা আমি ফেরত দিব। আমার কাছে মনে হয় না বাংলাদেশে এরকম কেউ চ্যালেঞ্জিং কোর্স নেবে, যে আমার কোর্স আপনাকে আমি শিখিয়ে দিছি, আপনি ইনকাম করতে পারেন নাই, ভালো কথা, তো আমি টাকা ফেরত দিব কেন? সবাই কিন্তু এটাই বলবে যত বড় ইন্ডাস্ট্রিতেই যান। কিন্তু আমার কথা হচ্ছে আমি এটা চ্যালেঞ্জ নিতে বিশ্বাসী যে হ্যাঁ আমাকে দ্বারা সম্ভব, আর আমি আমার কৌশলের জন্য কি 100% আত্মবিশ্বাসের জন্য এরকম একটা রিস্ক নিচ্ছি। কারণ 6 মাসে আপনাদের ক্লাস নেওয়া হবে 356 ঘন্টা। 356 ঘন্টা কিন্তু এতটা ইজি সময়ও না আমার জন্য। 356 ঘন্টা আপনাদের সাথে কানেক্ট থাকতে হবে। কোন সময়ে স্যার নেবেন? মানে 2 ঘন্টা যে নেবেন কোন সময়ে থাকবে? আমার টার্গেট আছে যে এই ক্লাসটা হয়তোবা 9টা থেকে 11টা পর্যন্ত নিব। এখন বলবেন 9টা থেকে 11টা কেন? 9টা থেকে 11টা নিলে হবে কি, 9টা থেকে সবাই ফ্রি হয়ে যায়। রাত রাত 9টার দিকে প্রায় সবাই ফ্রি হয়ে যায়, এই কারণে এই টাইমটা ধরছি। আর হচ্ছে 11টা থেকে আপনি যে কাজটা শিখলেন এটার উপর একটা গিগ বা আপনি একটা অ্যাড তৈরি করে ফেললেন, এটার জন্য একটা স্পেস পাবেন ফ্রি টাইম। যদি আমরা এটা সন্ধ্যা 7টায় বা 6টায় ধরি, তাহলে পরে হবে কি, আপনার ছোট বাচ্চা এসে বলবে যে বাবা বাবা, অথবা মা বলে ডাকাডাকি করবে, বিরক্ত করবে, অথবা ফ্যামিলির অন্য একজন মেম্বার খাওয়ার জন্য ডাকাডাকি করবে। তো আমরা চাচ্ছি যে ফ্রি টাইমটাতে আমরা এই ক্লাসটা করতে পারি। জি স্যার, হ্যাঁ 9টার সময় ঠিক জি। আছে। তো আপনাকে নিয়ে আপনার থেকে আমার বেশি টেনশন থাকবে, কারণ কোর্স শেষ করার পরে আপনি বলবেন যে আমি ওখান থেকে কোর্স শিখছি, ডিজাইন স্কিলস বিডি থেকে আমরা কোর্স শিখছি। তো পরিচিতিতে ওইটাই ওখানে গিয়ে যদি যখন আপনি দেখাইতে যাবেন যে আমি কাজ পারি না অথবা পোর্টফোলিও নাই, তখন কিন্তু আপনার নিজের জন্য একটা হীনমন্যতায় ভুগতে হবে। এরকম গত কিছুদিন আগে আমি এক জায়গায় গেছি, স্বপ্নের আউটলেটে গেছি, একজন মহিলা বলতেছে যে আমি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছি। তো যে রিসেপশনিস্ট ছিল উনিও বলতেছে যে আমিও গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছি, ঠিক আছে। তো তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো, আমি জিজ্ঞাসা করতে চাইলাম যে আপনার পোর্টফোলিও কয়টা আছে? আপনি তো কাজ শিখছেন, আপনার পোর্টফোলিও কয়টা, মানে আপনি কাজ করছেন কতগুলো, ওয়েবসাইটে কতগুলো আছে, ঠিক আছে। এই প্রশ্নটা জায়গা স্বাভাবিক না? কিন্তু আমাদের দেশে একটা কমন জিনিস কি, যে সবাই বলে আমি গ্রাফিক্স ডিজাইন জানি, ডিজিটাল মার্কেটিং জানি, ঠিক আছে, কিন্তু আসলে তার পোর্টফোলিও বলতে কিছু নাই, পরিচিতি বলতে কিছু নাই, এই কারণে সে ইনকাম করতে পারে না। আপনাদের এই মিটিং এর ভিতরে এখনো 2জন জয়েন করে আছে, একজনের পোর্টফোলিও সম্ভবত 2000, আর আরেকজনের মনে হয় 1600, মার্কেট প্লেসে 27 স্টকে আছে। মানে এতগুলো কাজ করছে? জি। কি বাহ। ইতির কত আছে? স্যার 1600 প্লাস। আচ্ছা, আর হুমায়রার কত আছে? হ্যালো, হ্যাঁ হুমায়রা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত কত স্যার স্যার? আমার স্যার 21-এর উপরে, তো উনারা 21-এর থেকে কিছু বেশি।
ওনারা যুব উন্নয়নের ফ্রি কোর্স করছে আমাদের এখান থেকে, যুব উন্নয়নের ফ্রি কোর্স করে যদি ওনাদের এতটা পোর্টফোলিও বানাইতে যদি আমি প্রেশারাইজ করতে পারি, তাহলে 6 মাসের কোর্স করলে পরে আপনাকে কতটা প্রেশারাইজ করা হবে আর কতটা আর্নিং এর জন্য আগানো হবে, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার এটাই। জি। ওই যে ওনারা এখনো এসে বসে আছে, আমাকে ওই যে ইতি নক করছে, এবার বলতেছে স্যার আজকে ক্লাস নেবেন না? বললাম আজকে কি বার? বলতেছে আজকে না শুক্রবার স্যার, মনে নাই? তো এই ছিল বিষয়। তা আমরা কখনোই পেইড কোর্সের জন্য ফোর্স করি না, কারণ আমাদের পেইড কোর্সের সিট সংখ্যা সীমিত, 30 জন স্টুডেন্ট আমরা কন্টিনিউ করব। তো এই জন্য আমরা এটার জন্য কখনো এইভাবে ফোর্স করি না। দেখবেন যে শর্টকাটে যেটুকু না বললেই না এইটুকু বলে দেয় যে পেইড কোর্সে এরকম আছে। ঠিক আছে, আমরা মার্কেটিং চালাই ফ্রি কোর্সের উপরে, যে আপনি ফ্রি কোর্সে জয়েন করেন, আপনি কিছু শিখেন, কিছু জানেন, এটাই। স্যার শুরু করতে চাচ্ছেন কবে থেকে? আমরা এটা মে মাস থেকে শুরু করতে চাচ্ছি। মার্চ। ঠিক আছে। এটা মার্চ চলে না? জি। আমাদের এপ্রিলের 14 তারিখ পর্যন্ত তো ঈদের ছুটি আছে, অনেকে বাড়িতে যাবে, অনেকের অনেক কাজ আছে। হুম। তো এপ্রিল মাসটা তো আমরা নিতে পারতেছি না, তো আমরা মে মাসের 1 তারিখ থেকে ক্লাস কন্টিনিউ করার প্ল্যানিং করে রাখছি, যে আমরা 1 তারিখ থেকে কন্টিনিউ করব একদম ধারাবাহিকভাবে গ্রাফিক্স ডিজাইনের যে কোর্স মডিউল আছে। কিন্তু এইটুকু বলতে পারি যে গতানুগতিক যে ধারাবাহিকতা এইটাকে আমরা মেনটেন করব না, আমরা একটু আউট অফ রুলস যে কাজ করব, যে আমরা রুলস এর বাইরে গিয়ে কাজ করব। যে গ্রাফিক্স ডিজাইন মানে আপনাকে তো গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে দিছে, আপনি আর্নিং করতে পারেন বা না পারেন সেটা কোনো ব্যাপার না। আচ্ছা স্যার, ওই যে মানে জি। কোর্সটা যে করবেন, যে কি কি অ্যাপস এ করবেন? ফটোশপ, হ্যাঁ, ইলাস্ট্রেটর, ওখানে ফটোশপ ইলাস্ট্রেটর থাকবে, আর হচ্ছে 7টা মার্কেট প্লেস দেখানো হবে। আচ্ছা। ফাইবার দেখানো হবে, আপওয়ার্ক দেখানো হবে, ফ্রিল্যান্সার দেখানো হবে, আর হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলোর ভিতরে শাটারস্টক, অ্যাডোবি স্টক, পিএনজি ট্রি, তারপরে হচ্ছে কি আছে, ফ্রি পিক আছে। এই তো এই 7টা মার্কেট প্লেস দেখানো হবে, মানে মাইক্রোস্টক মার্কেট প্লেস দেখানো হবে 4টা, আর যেটা আছে সেটা হচ্ছে 3টা। এখন মোটামুটি সবগুলো মার্কেট প্লেসের থেকে তো আর আপনি আর্নিং করতে পারবেন না, 7টার ভিতরে কোনো একটা মার্কেট প্লেস আপনার হয়তো বা চয়েস হবে। যেরকম ওই যে ওনারা যেটা কাজ করতেছে মাইক্রোস্টক মার্কেট প্লেস গুলোতে, ওখানে হচ্ছে আপনি যখন ফ্রি আছেন ডিজাইন করে ফালায় রাখলেন, আপনি যখন ফ্রি আছেন তখন ডিজাইন করে ফালায় রাখলেন, এটা থেকে ডাউনলোড পাবেন যখন, তখন আপনি আর্নিং পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে যে আমি আর্নিং করার, আমার কাজের সময় নেই, আমি ফ্রি টাইম যখন তখন কাজ করব। যেরকম এই যে আমার আজকে একটা মিটিং আটকে বসছিলাম, তো মিটিং এ আমার উপরে ওনাদের একটু রাগ, যে আমি কেন ওনাদের যারা ছিল এজেন্সির একটা অর্ডার ছিল আমি এটা কেন পিক করিনি। তো আমি ওই সময় ফ্রি ছিলাম না, আমাকে বলতেছে $100 একটা প্রজেক্ট ছিল, আপনি কেন পিক করলেন না, আপনাকে ফোন দিলাম আপনি পিক করলেন না। তো বললাম আমি তো অসুস্থ ছিলাম। কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ফোর্স করতে পারতেছে না, আমি মাইক্রোস্টক সাইডে যখন কাজ করি তখন কিন্তু আমাকে কেউ ফোর্স করতে পারতেছে না, আমার মন চাচ্ছে কাজ করতেছে, মন চাচ্ছে না কাজ করতেছে না। এরকম ওই যে দুইজনের কথা বললাম, হুট করে আমাকে একদম ফোন দিছে, দিয়ে বলতেছে স্যার আমাদের তো ডিজাইন সাবমিট নিচ্ছে না। বললাম কেন স্যার? বলতেছে স্যার বুঝতেছি না কেন যেন দেখাচ্ছে সাসপেন্ড নাকি যেন আসছিল, তো অ্যাকাউন্ট ব্যান করে দিছে নাকি স্যার। আমি বললাম কতগুলো সাবমিশন দিয়েছেন? বলতেছে স্যার 500-র উপরে তো হবেই। তো শাটারস্টকের লিমিট হচ্ছে 1 সপ্তাহে 500 ডিজাইন সাবমিট করা যায়, তো ওনারা লিমিট ক্রস করে ফেলছে, ফেলে আমাকে ফোন দিছে। তো ওনাদের আগ্রহ আর অন্যদের আগ্রহ তো সমান না, এখানে আমাদের অনেক স্টুডেন্টই আছে, তাদের আগ্রহ তো আর সমান সমান না। ঠিক আছে স্যার? হুম। আচ্ছা স্যার, আপনার পোর্টফোলিও গুলো একটু দেখায়েন স্যার আমাদের, অথবা লিঙ্কটা দিন, দেখবো। এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার নিজস্ব পোর্টফোলিও নাই, আমি মার্কেট প্লেসে কাজ করি হচ্ছে 18 সাল থেকে। তো 18 সালে আমি যখন ফ্রি ছিলাম, সরি 19 সালে, 18-19 এর ভিতরে, তো আমি ওই সময় ফ্রি ছিলাম, তখন আমি সামান্য কিছু পোর্টফোলিও তৈরি করে রাখছি। ঠিক আছে, এটা এখন স্যার 2024 সালে স্যার বেস্ট যোগ ছিল এটা স্যার। হ্যাঁ, এটা যোগ মানে বিশাল বড় যোগ, শোনেন। তো আমি ওখানে ওইটা দিয়ে রাখছি। তো ওই যে আমার যে কন্টেন্ট আর আপনার কন্টেন্ট সেম না, আপনার কনসেপ্ট ওই যে গ্রাফিক্স ডিজাইন শিখছি কিন্তু আমি এটা করি নাই, এটা মজার না? তা আমি এই জন্য জোকসটা বললাম, ভালো লাগছে না? তো ওনাদের যখন সাবমিশন দেয়, ওই ইতি হুমায়রা যখন সাবমিশন দেয়, তখন আমার 700 ডিজাইন একসাথে সাবমিশন দিছি 5 দিনে। ঠিক আছে, মানে করে রাখছেন, সাবমিট দেন নাই আর কি। আমি বাহিরে কাজ করব কি দিয়ে? এখন একটা জিনিস ভাবেন, আপনার একটা বড় শোরুম আছে বসুন্ধরায়, ঠিক আছে, আপনি ওখানে সময় দিবেন
নাকি গুলিস্তানে গিয়ে সময় দিবেন, কোনটাতে সময় দিবেন বেশি? অবশ্যই স্যার বসুন্ধরা। তাহলে স্যার এবার বুঝতে পারছেন? তো এই যে আমাদের যারা আছে এখানে স্টুডেন্টরা, এরা অনেক অজুহাত নিয়ে আসে, স্যার আপনার পোর্টফোলিও কম, আমার পোর্টফোলিও বেশি, আমি বেশি কাজ করছি। তো ওনাদের থেকে আমার ওই হাত নাকি বেশি শক্ত। ওনারা দাবি করছে যে স্যার আপনারা যে অজুহাতে দেই কোনো অজুহাতে আমাদের কাছে টিকে না। তো এটা হচ্ছে বিষয়। তো পোর্টফোলিওর বিষয় যেটা আছে সেটা হচ্ছে, পোর্টফোলিও আমার খুব কম পোর্টফোলিও, কিন্তু আমার ডাউনলোড আছে। আমার ডাউনলোড মাত্র 41টা ডাউনলোড আছে। আমি যে কয়টা মার্কেট প্লেসে ডিজাইন দিয়ে রাখছি সবগুলো মার্কেট প্লেস থেকে আমার আর্নিং আছে। তার মানে স্যার এবার বুঝতে পারতেছেন যে আপনি পোর্টফোলিও যতই বাড়ান, কিন্তু ওই যে কম্পিটিশনে আপনি কি পিছিয়ে যাচ্ছেন না? স্যার এবার বুঝতে পারছেন যে আমি কাজটা করতে পারি, কিন্তু আমি ওইটার থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছি যেখানে, আমি বেশি সুযোগ পাচ্ছি যেখানে, সেখানে কাজ করব না আমি? হ্যাঁ স্যার, এটা তো কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে হয় কি যে আমি গ্রাফিক্স ডিজাইনার কিন্তু আমি কাজ করি না। তো কোথায় কাজ করেন আপনি, কিভাবে গ্রাফিক্স ডিজাইনার, আপনার পরিচয় কি? তো আমার পরিচয় হচ্ছে গুগলে গিয়ে আমার নাম লিখে সার্চ করলে আমার পরিচয় পেয়ে যাবেন। এটা আমার স্টুডেন্ট যারা আছে সবাই জানে যে গুগলে গিয়ে এস এম শাহরিয়ার লিখে সার্চ করলে পরে চলে আসে। তো এইটা হচ্ছে স্যার পরিচয়। তা আমার পোর্টফোলিও নাই, কিন্তু যে কয়টা পোর্টফোলিও আছে আপাতত গুগলে সার্চ করলে আমার ছবির পাশ দিয়ে দেখবেন যে আমার পোর্টফোলিও চলে আসছে। ঠিক আছে স্যার? জি স্যার, আমাদের গুলোও আসে স্যার। দেখছেন এই যে কে স্যার কে আমরাও আছি। হ্যাঁ, এরা তো রানিং ব্যাচ। এই যে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং করছে, এরা রানিং ব্যাচে আছে। তো এরাও নাকি সামনে চলে আসছে। তো তাহলে পরে ওই যে যার সাথে দেখা হয়েছিল ওনার সাথে যদি কথা বলি, তাহলে উনি যদি বলে যে আমার কয়েকটা ডিজাইন আছে, আর আমিও যদি বলি আমার ডিজাইন নেই, আর আমার আমার কয়েকটা ডিজাইন আছে, তাহলে পার্থক্য বোঝা যাবে নাকি? স্যার আচ্ছা, আমরাও চলে টাইম আসবো, শেষ, সমস্যা নাই। টাইম শেষ, আল্লাহ হাফেজ। আচ্ছা।